অবন্তিকার জীবন বাঁচিয়ে ওর মন জয় করে ফেলেছিল নীল। ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল অবন্তিকার। এমন সময় হঠাৎ ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। গোডাউনের বাইরে 5-6টা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেগুলো দেখে নীল আর অবন্তিকা স্বস্তি পেল। কথা বলতে বলতে তোমার টিম চলে এসেছে, এখন আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো কেমন? না, দাঁড়াও। এটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করল অবন্তিকা, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারল না। নীল ওকে ধরে আবারও বসিয়ে দিল। অবন্তিকার শরীরে এখনও কোনো জোর নেই। তারপর ওর হাতটা শক্ত করে ধরে নীল বলল, চিন্তা নেই, এখন তুমি পুরোপুরি সেফ। একা লড়াই করে তুমি এই গুন্ডাদেরকে ধরেছ, তোমার জবাব নেই। এই শহরে তোমার মতো অফিসার আরও চাই। তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? নীলের কথা শেষ হওয়ার আগেই অবন্তিকা ওর চোখের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করল, কিন্তু তোমার টিম তো চলে এসেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে ছাড়তে বলছো কেন? অবাক হয়ে নীল জিজ্ঞেস করল, ওরা এসেছে আসুক, ওরা তো কাজ করতে এসেছে। তুমি বলো আমাকে কি বাড়িতে পৌঁছে দিতে পারবে? এটা বলতে বলতেই অবন্তিকার গাল লাল হয়ে গেল। আরে না না, আসলে আজ ওই চোরগুলোকে ধরতে গিয়ে নাজেহাল হয়ে গিয়েছি। তার উপর এই পিলটা খাওয়ার পর থেকে তো উঠে দাঁড়াতেই পারছি না। আসলে আমি একদম চাই না আমার জুনিয়ররা এই অবস্থায় আমাকে দেখুক। নিজের ডিপার্টমেন্টের লোকজনকে ভয় পাইয়ে রাখতে হয়, যাতে সবাই নিয়ম মেনে কাজ করে। আজ আমাকে এই অবস্থায় দেখলে সবাই আড়ালে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। ঠোঁট ফুলিয়ে বলল অবন্তিকা, আমার তোমাকে পৌঁছে দিতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি হাঁটতে পারবে? নীল বুঝতে পারছিল যে অবন্তিকার শরীরের অবস্থা একদম ভালো না। আমাকে কোলে তুলে নিয়ে যেতে পারবে না? নীলের কানের কাছে এসে ফিসফিস করে বলল অবন্তিকা। অবন্তিকার কথা শোনার পর নীল একটু আড়ষ্ট হয়ে গেল। অবন্তিকা একজন সুন্দরী মহিলা, হঠাৎ করে কোনো মহিলা এভাবে বললে পুরুষ মানুষের মন বিচলিত হয় বই কি। কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে নীল বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি। অবন্তিকা ওর জুনিয়র্সদের অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছিল, যাতে কেউ ওদের লক্ষ্য না করে। তারপরই নীল ওকে কোলে তুলে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কাজে ব্যস্ত রেখেও পুলিশ কর্মীদের নজর এড়াতে পারল না অবন্তিকা। এ কি ম্যাডাম, এটা কার কোলে উঠে যাচ্ছেন? একজন, তারপর দুজন, এমন করতে করতে পুরো ব্যাকআপ টিমের চোখ পড়ল নীল এবং অবন্তিকার ওপর। অন্যদিকে অবন্তিকাকে গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে গেল নীল। ওখানে ডাক্তাররা ওর চিকিৎসা করল। হাসপাতালেও নীল ওর সঙ্গেই ছিল। একবারের জন্য কাজ ছাড়া করছিল না। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে ওরা দুজনেই অবন্তিকার বাড়িতে গেল। ততক্ষণে রাত হয়ে গিয়েছে। সারাদিনের ক্লান্তির পর অবন্তিকার ড্রয়িং রুমের সোফাতে গা এলিয়ে দিল নীল। সোফাতে বসেই বাড়ির চারদিকে নজর ঘুরিয়ে নীল বলল, বাপরে, মনে হচ্ছে পুলিশ অফিসারদের স্যালারি অনেক। তাই নাকি? তাহলে এখন কি তুমি পুলিশ অফিসার হতে চাও? মুচকি হেসে জিজ্ঞেস করল অবন্তিকা। আমার চাকরিটা খেও না প্লিজ। বেশ মশকরা শুরু করল সে নীলের সাথে। আরে না না, তুমি এখনো আমাকে চিনতে পারলে না। আমি লাইমলাইটে এসে কাজ করতে পছন্দ করি না, পর্দার পেছন থেকে কাজ করে যাই, একদম র এজেন্টদের মতো। র এজেন্ট বলার সময় নীলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেখে মনে হচ্ছিল ওর এই প্রফেশন সম্পর্কে খুবই ইন্টারেস্ট রয়েছে। তোমার স্যালারি কত হতে পারে আমি বুঝে গেছি। এই বাড়ির দামই তো অনেক, সেটা দেখেই আন্দাজ করা যায়। মুচকি হেসে বলল নীল। আরে না না, আসলে এই বাড়িটা আমাকে বাবা কিনে দিয়েছে। আমার মাইনে দিয়ে এই বাড়ি আমি কিনতে পারতাম না। অবন্তিকা এখন আগের থেকে অনেকটা বেটার। আগের মতো আর দুর্বল লাগছে না ওর। সবই ঠিক হয়ে গেল, শুধু গেল না অবন্তিকার মনের খটকাটা। এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মনে, যার উত্তর মেলাতে পারছিল না সে। তাই নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, তোমার ডায়েট সম্পর্কে একটু বলো তো। তোমায় দেখে তো তেমন কিছু মনে হয় না, কিন্তু তাও তুমি আমাকে খুব সহজেই কোলে তুলে নিলে। দ্যাটস ইনক্রেডিবল। অবন্তিকা এখনও গোডাউনের ঘটনাটা ভুলতে পারছিল না। নীল ওকে যেভাবে বাঁচিয়েছে তার কোনো তুলনা হয় না। তুমি কোনো ওষুধ টষুধ খাচ্ছ না তো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল অবন্তিকা। ওষুধ? নীল চমকে উঠল। এর আগে নীল 2টো ওষুধ খেয়েছিল, যেগুলো ওকে কুশল দিয়েছিল। ও জানত সেগুলো প্রস্তরজিতের ওষুধ। এবার তো আমার শক্তি নিয়ে আলোচনা হচ্ছে। আমি ওই ওষুধগুলোর ব্যাপারে যা ভাবছি সেটাই কি ঠিক? ওই ওষুধগুলোই কি আমায় শক্তিশালী বানিয়ে তুলছে? সত্যি সত্যি এমন হয় নাকি? এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল নীল। অবন্তিকার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না সে। আরে ঠিক আছে, তুমি বলতে না চাইলে আমি জোর করব না। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটু দেখে, হ্যাঁ,
না হলে একদিন দেখব হয়তো কলকাতা শহরে কোনো সুপার হিরো ঘুরে বেড়াচ্ছে। খিলখিল করে হেসে উঠল অবন্তিকা। নীলও আর না হেসে পারল না। কিছুক্ষণ এভাবেই দুজনের মধ্যে হাসি ঠাট্টা চলতে থাকলো। শোনো না, তোমার নিশ্চয়ই খুব টায়ার্ড লাগছে, তুমি এখানেই কিছুক্ষণ জিরিয়ে নাও। নীলের দিকে তাকিয়ে বলল অবন্তিকা। কথাটা বলতে বলতেই সোফার মধ্যেই শুয়ে পড়ে দু চোখ বন্ধ করল অবন্তিকা। আমার উপরে এত ভরসা, একবারও এটা ভাবলো না যে আমি একটা ছেলে, এই মুহূর্তে ওর সঙ্গে যা খুশি তাই করতে পারি। ও বাবা, এ তো আবার আর্মিতে সিলেক্ট হয়েছিল, এর আবার কিসের ভয়? মনে মনে ভাবতে লাগলো নীল। তারপর মুখ ফেরাতেই দেখল অবন্তিকা ঘুমিয়ে পড়েছে। অবন্তিকার বলা কথাগুলো ভাবছিল নীল। বারবার করে পিল খাওয়ার কথাটাই ওকে হানা করছিল। এসব ভাবতে ভাবতেই নিজের ফোনটা পকেট থেকে বের করল নীল। তারপরই সোজা ফোন করল কুশলকে। আরে ভাই, কি ব্যাপার? এতদিন পর আমার কথা মনে পড়ল। কল কানেক্ট হতেই বলে উঠল কুশল। কুশল, তুই আমাকে যে ওষুধগুলো দিয়েছিলি সেগুলোর নাম কি? ফিসফিস করে জিজ্ঞেস করল নীল। জোরে কথা বলতে পারছিল না, কারণ এখনও ও অবন্তিকার বাড়িতেই। কে জানে বাবা, পুলিশ মানুষ হয়তো জেগে ঘুমোয়, ভুল করেও এই কথাগুলো ওর কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাই, ওগুলো তো প্রস্তরজিত ওষুধ, একদম খাঁটি, পাহাড়ে পাওয়া যায়, আমি কাশ্মীর থেকে আনিয়েছি। কিন্তু হঠাৎ তুই ওগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? কিছু হয়েছে নাকি? ওগুলো খেয়ে কোনো সাইড এফেক্ট হয়েছে? না না, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এমনি ভাবলাম যে একবার কনফার্ম করে নিই। হাসতে হাসতে নীল কুশলকে আশ্বস্ত করল। ফোনটা রেখে দেওয়ার পর নীলের নজর অবন্তিকার দিকে পড়ল। শান্তিতে ঘুমোচ্ছে এখনো। তখনই নীলের মনে পড়ে গেল আদ্রিতার কথা, আর এও মনে পড়ল যে আদ্রিতা ওকে কিছু একটা মেসেজ পাঠিয়েছিল। তাড়াতাড়ি ফোনটা চেক করল। নীল, তুমি কি আজ রাতে বাড়িতে আসতে পারবে? আদ্রিতার মেসেজটা দেখতে পেল নীল। আচ্ছা, আদ্রিতা কি আমার প্রেমে পড়ল? না হলে এত খোঁজ রাখবে কেন? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।